নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে 2025 সালের SLST শিক্ষা বিজ্ঞানের 17 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। এই প্র্যাকটিস সেটের মধ্যে যে সমস্ত উত্তর দেওয়া আছে সেই সমস্ত উত্তরের মধ্যে দু-তিনটে উত্তর হয়তো ভুল থাকতে পারে। তো যে উত্তরগুলো ভুল থাকবে তো সেগুলো সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, শিক্ষার সর্বাধুনিক মতবাদটি কি? প্রগতিবাদ, মানবতাবাদ, অস্তিত্ববাদ, আর দেওয়া আছে প্রকৃতিবাদ। তো শিক্ষার সর্বাধুনিক মতবাদটি হলো মানবতাবাদ। 2 নম্বর প্রশ্ন, জ্ঞান হলো সকল প্রকার সম্পদের জননী, এই কথাটি কে বলেছেন? তো এই কথাটি বলেছেন প্লেটো। এখানে অপশানগুলো আমি একটু কোনো নাম্বার দিইনি, ঠিক আছে? এটা একটু তোমরা নিজেরা বুঝে নেবে। 3 নম্বর প্রশ্ন, ভাববাদীদের মতে জীবাত্মা হলো, এখানে দেওয়া আছে প্রেতাত্মার অংশ, পৃথিবীর অংশ, পরমাত্মার অংশ, মহাকাশের অংশ। তো ভাববাদীদের মতে জীবাত্মা হলো পরমাত্মার অংশ। 4 নম্বর প্রশ্ন, প্লেটো ছিলেন, 4 নম্বর প্রশ্ন, প্লেটো ছিলেন, প্রথম অপশান দেওয়া আছে প্রকৃতিবাদী, তারপর দেওয়া আছে প্রয়োগবাদী, জড়বাদী নাকি ভাববাদী। তো প্লেটো ছিলেন ভাববাদী দার্শনিক। 5 নম্বর প্রশ্ন, আধুনিক শিক্ষার কর্মকেন্দ্রিক ভাবধারা মূলত প্রভাবিত হয়েছে প্রয়োগবাদের দ্বারা। 6 নম্বর প্রশ্ন, নিচের সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে কোনটি শিক্ষার্থীর সৃজনাত্মক চাহিদাকে পরিতৃপ্ত করে? তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অঙ্কন। যদিও অপশানগুলো আমার হেরফের করা আছে, ঠিক আছে, এটা হবে অঙ্কন। 7 নম্বর প্রশ্ন, উদ্দেশ্যমুখী আচরণ সম্পাদনের প্রবণতাকে কী নামে অভিহিত করা হয়? উদ্দেশ্যমুখী আচরণ সম্পাদনের প্রবণতাকে প্রেরণা নামে অভিহিত করা হয়। 8 নম্বর প্রশ্ন, মনোবিদ ম্যাজলো মানুষের প্রেরণার পর্যায় বিশ্লেষণ করতে গিয়ে অভাবকে কয় ভাগে ভাগ করেছেন? এখানে অপশান দেওয়া আছে যে 4 ভাগে, 6 ভাগে, 8 ভাগে নাকি 10 ভাগে। তো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 8 ভাগে, 8 ভাগে ভাগ করেছেন। 9 নম্বর প্রশ্ন, ব্যক্তির চাহিদার পিরামিড উল্লেখ করেন কে? তো ব্যক্তির চাহিদার পিরামিড উল্লেখ করেন ম্যাজলো। 10 নম্বর প্রশ্ন, মোটিভেশন শব্দটি যে লাতিন শব্দ থেকে এসেছে তা হলো মুভার্স, থেকে এসেছে। 11 নম্বর প্রশ্ন, মনোযোগের একটি বস্তুগত নির্ধারক। তো মনোযোগের একটি বস্তুগত নির্ধারক হচ্ছে অভিনবত্ব। বস্তুগত নির্ধারক কাকে বলে? বস্তুর যে সমস্ত গুণ বা বৈশিষ্ট্য আমাদের মনোযোগের কারণ হয় তাকে মনোযোগের বস্তুগত নির্ধারক বলে। তাহলে অভিনবত্বকে একটা নতুনত্ব বা অভিনবত্ব, এটা বস্তুগত নির্ধারক। আর আগ্রহটা হচ্ছে কি ব্যক্তিগত, আগ্রহ, চাহিদা, প্রেরণা, এগুলো সব কি ব্যক্তিগত।
তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অভিনবত্ব। 12 নম্বর প্রশ্ন, ম্যাকডুগালের মতে ড্যাশ হলো সুপ্ত মনোযোগ। ম্যাকডুগালের মতে আগ্রহ হলো সুপ্ত মনোযোগ। 13 নম্বর প্রশ্ন, মধ্যবর্তী গোষ্ঠীর উদাহরণ নয়। তো মধ্যবর্তী গোষ্ঠীর উদাহরণ নয় পিতা পুত্র। 14 নম্বর প্রশ্ন, সদস্যদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ক্রমচ্ছ শ্রেণীবিভাজন দেখা যায় উলম্ব গোষ্ঠীতে। 15 নম্বর প্রশ্ন, সামাজিক গোষ্ঠীকে কে দ্বয়ী গোষ্ঠী এবং ত্রয়ী গোষ্ঠী এই দুই ভাগে ভাগ করেছেন? তো সাইমেল সামাজিক গোষ্ঠীকে দ্বয়ী গোষ্ঠী এবং ত্রয়ী গোষ্ঠী এই দুই ভাগে ভাগ করেছে। পরের প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে প্রধান পার্থক্য হলো। তো এখানে অপশান এ কি বলেছে যে প্রাথমিক গোষ্ঠীর আকার ক্ষুদ্র হয় কিন্তু গৌণ গোষ্ঠীর আকার বৃহৎ হয়। হ্যাঁ, এটা ঠিক বলেছে। তারপরে বলেছে প্রাথমিক গোষ্ঠীর সদস্যরা পরস্পর প্রত্যক্ষ সম্পর্কের বন্ধনে আবদ্ধ থাকে কিন্তু গৌণ গোষ্ঠীর সদস্যরা পরোক্ষ সম্পর্কে আবদ্ধ। এই অপশানটাও ঠিক। তারপরের অপশান বলেছে যে প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে সম্পর্কের স্থায়িত্ব বর্তমান কিন্তু গৌণ গোষ্ঠীর সদস্যদের মধ্যে সম্পর্কের স্থায়িত্ব স্বল্পকাল। এটাও ঠিক আছে। তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এর শেষের যে অপশানটা উপরে সবগুলি। 17 নম্বর প্রশ্ন, সমাজবিজ্ঞানী রবার্টসন সামাজিকীকরণ প্রক্রিয়াকে ড্যাশ ভাগে ভাগ করেছেন। সমাজবিজ্ঞানী রবার্টসন সামাজিকীকরণ প্রক্রিয়াকে 4 ভাগে ভাগ করেছেন। 18 নম্বর প্রশ্ন, রবার্টসন কর্তৃক সামাজিকীকরণের শ্রেণীবিভাগ হলো। তো এখানে দেওয়া আছে প্রাথমিক সামাজিকীকরণ, প্রত্যাশামূলক সামাজিকীকরণ, উন্নয়নমূলক সামাজিকীকরণ। তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সবকটি। 19 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশন 1902 এর মতে সিনেটের সদস্যদের মধ্যে মনোনীত হবেন 80%। মনোনীত হবেন 80%। 20 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশন 1902 এর মতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবেন সিন্ডিকেট। 21 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশন 1902 এর মতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সদস্য সংখ্যা হবে 9 থেকে 15 জন। 22 নম্বর প্রশ্ন, লর্ড কার্জন আহুত সিমলার শিক্ষা সম্মেলন চলে প্রায়, এখানে অপশান দেওয়া আছে 7 দিন, 20 দিন, 15 দিন নাকি 25 দিন। তো এটার সঠিক উত্তর হবে 15 দিন। 23 নম্বর প্রশ্ন, সিমলার শিক্ষা সম্মেলনে ভারতবর্ষের শিক্ষার বিভিন্ন দিকের উপর গৃহীত প্রস্তাবের সংখ্যা ছিল 150টি বা 150টি। ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন ভারতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় 1902 খ্রিস্টাব্দে। 1902 খ্রিস্টাব্দে। 26 নম্বর প্রশ্ন, প্রাথমিক শিক্ষার প্রসার এবং গুণমানের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ কোনটি?
দেখো এখানে দেওয়া আছে শিক্ষা প্রসার, শিক্ষার গুণমান, ঠিক আছে। আর এখানে দেওয়া আছে উভয়ই সমগুরুত্বপূর্ণ, আর একটা অপশানে দেওয়া আছে উভয়ই গুরুত্বপূর্ণ তবে প্রসারের দিকটি অধিক গুরুত্বপূর্ণ। মানে 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এই যে উভয়ই গুরুত্বপূর্ণ তবে প্রসারের দিকটি অধিক গুরুত্বপূর্ণ। মানে শিক্ষার প্রসার এবং গুণমানের মধ্যে প্রসার হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, মানে প্রসারের দিকটা একটু বেশি গুরুত্বপূর্ণ আর কি, এই কথাটাই বলেছি। 26 নম্বর প্রশ্ন, মর্যাদার বিচারে শিক্ষকদের ঊর্ধ্বে আর কেউ হতে পারে না, এই উক্তিটি কোন কমিশন বা শিক্ষানীতিতে উল্লেখ করা আছে? তো এখানে অপশান দেওয়া আছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, জাতীয় শিক্ষানীতি 1968, কোঠারি কমিশন এবং জাতীয় শিক্ষানীতি 1986। তো 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986। 27 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বয়স্ক শিক্ষার প্রধান বিষয়? এখানে দেওয়া আছে সাক্ষরতা, প্রবাহমান শিক্ষা, কর্মমুখী জ্ঞান এবং দক্ষতা অর্জন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো উপরের সবগুলি। 28 নম্বর প্রশ্ন, সার্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা কি? প্রথম অপশান ব্যক্তির অভিযোজনে সাহায্য করে, তারপরে আছে দেশের আর্থিক উন্নয়ন নির্ভর করে, বিশ্বে দেশের সম্মানজনক অবস্থান সূচিত করে। তো এই সবকটাই ঠিক। তো 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান মানে উপরে যে সবগুলি আর কি। 29 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সর্বাপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ? তো এখানে দেওয়া আছে শিক্ষকের পুঁথিগত যোগ্যতা, শিক্ষকের অভিজ্ঞতা, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, শিক্ষক শিক্ষার্থীদের অনুপাত। তো এর মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। 30 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্ত শিক্ষা নিচের কাদের ক্ষেত্রে প্রযোজ্য? স্বল্পমাত্রার প্রতিবন্ধী, অধিক মাত্রার প্রতিবন্ধী, মাঝারি ধরনের প্রতিবন্ধী নাকি একাধিক ধরনের প্রতিবন্ধী? তো অন্তর্ভুক্ত শিক্ষা মানে কি, মানে যে শিক্ষা ব্যবস্থায় প্রতিবন্ধীদের, সাধারণ শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী সমস্ত সবাইকে একসাথে শিক্ষাদান করা হয়, তো তাদেরকে অন্তর্ভুক্তমূলক শিক্ষা বলে। তো অন্তর্ভুক্ত শিক্ষায় হচ্ছে প্রযোজ্য হচ্ছে স্বল্প পরিমাণে যারা প্রতিবন্ধী তাদের, ঠিক আছে। এখানে যে প্রতিবন্ধকগুলি বলেছে তার মধ্যে স্বল্প পরিমাণে যারা প্রতিবন্ধী তাদের, আর বেশি পরিমাণে হলে তাদের জন্য কি বিশেষ শিক্ষকের প্রয়োজন হবে আর কি, তখন সাধারণ শিক্ষক সেটাকে পড়াতে পারবে না। 31 নম্বর প্রশ্ন, ডিউয়ের শিক্ষা দর্শন উইলিয়াম জেমস এবং চার্লস পিয়ারসন অনুসরণে কি নামে পরিচিত লাভ করে? তো ডিউয়ের শিক্ষা দর্শন উইলিয়াম জেমস এবং চার্লস পিয়ারসনের অনুসরণে প্রয়োগবাদী শিক্ষা দর্শন নামে পরিচিতি লাভ করে। 32 নম্বর প্রশ্ন, ডিউয়ের শিক্ষা দর্শনের ধারণার দুটি প্রধান দিক রয়েছে, এটি কি কি? না, এটা হলো সামাজিক এবং মনস্তাত্ত্বিক দিক, সামাজিক এবং মনস্তাত্ত্বিক দিক। পরের প্রশ্ন, জন ডিউ তাঁর বিখ্যাত গ্রন্থ ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন রচনা করেন কত খ্রিস্টাব্দে? না, ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন গ্রন্থ রচনা করেন 1916 খ্রিস্টাব্দে। 34 নম্বর প্রশ্ন, জন ডিউ প্রয়াত হন কত খ্রিস্টাব্দে? জন ডিউ প্রয়াত হন 1952 খ্রিস্টাব্দে। 35 নম্বর প্রশ্ন, রুশোর শিক্ষার তত্ত্বের প্রধান ভিত্তি কি? রুশোর শিক্ষার তত্ত্বের প্রধান ভিত্তি হলো প্রাকৃতিকতা। 36 নম্বর প্রশ্ন, রুশোর এমিল গ্রন্থে ড্যাশ চরিত্রটি প্রধান? রুশোর এমিল গ্রন্থে
এমিল চরিত্রটি প্রধান। এমিল গ্রন্থে হচ্ছে সোফি হবে, ঠিক আছে, এটা সোফি হবে। তো এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, এটা সম্ভবত সোফি হবে, ঠিক আছে। সোফি নামে একটা কাল্পনিক চরিত্রকে এখানে মানে তিনি উপস্থাপন করেছিলেন রুশো আর কি এমিল গ্রন্থে। আর প্রশ্নটা একটু গোলমেলে আছে আর কি। সাঁইত্রিশ নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে দূরদর্শনের ভূমিকা কোনটি? এখানে দেওয়া আছে চিত্ত বিনোদনের সহায়তা, জনমত গঠন, সাংস্কৃতিক বিকাশ। তো এই সব কটাই হচ্ছে কি দূরদর্শনের ভূমিকা। 38 নম্বর প্রশ্ন, নিচের কোনটি দূরদর্শনের সীমাবদ্ধতা নয়? দেখো দূরদর্শন কি সীমাবদ্ধতা নয় বলেছে, ঠিক আছে। তো সীমাবদ্ধতা নয় হচ্ছে আকর্ষণহীন। 39 নম্বর প্রশ্ন, ইকো ক্লাব কি? ইকো ক্লাব হলো পরিবেশ বিষয়ক সংস্থা। 40 নম্বর প্রশ্ন, CAS এর সম্পূর্ণ নাম কি? CAS এর সম্পূর্ণ নাম হলো কন্ডিশনাল অ্যাক্সেস সিস্টেম। কন্ডিশনাল অ্যাক্সেস সিস্টেম। 41 নম্বর প্রশ্ন, স্বল্প খরচে বিশ্বের সংবাদ পরিবেশন করে কোনটি? টিভি, চলচ্চিত্র, সংবাদপত্র নাকি কোনোটি নয়? তো স্বল্প খরচে বিশ্বের সংবাদ পরিবেশন করে সংবাদপত্র। 42 নম্বর প্রশ্ন, 7 মাস মিডিয়া ধারণাটি জনপ্রিয় হয় কবে? না, 7 মাস মিডিয়া ধারণাটি জনপ্রিয় হয় 2006 সালে। 43 নম্বর প্রশ্ন, আবেগ নিয়ন্ত্রণে শেখানো উচিত। এখানে দেওয়া আছে আদেশ দিয়ে, ভয় দেখিয়ে, বোঝানোর মাধ্যমে, শাস্তি দিয়ে। আদেশ, ভয়, শাস্তি এগুলো কি মনোবিজ্ঞানের ক্ষেত্রে এগুলো মানে নেতিবাচক কথা আর কি। ওইখানে হবে বোঝানোর মাধ্যমে। 44 নম্বর প্রশ্ন, লজ্জা, ঈর্ষা, ভয়, লজ্জা, ঈর্ষা প্রভৃতি ড্যাশ সামাজিক গুণ, শারীরিক রোগ, আবেগ নাকি খাদ্য অভ্যাস? ভয়, লজ্জা, ঈর্ষা প্রভৃতি হচ্ছে আবেগ। 45 নম্বর প্রশ্ন, শিশুদের মনোযোগ উন্নয়নে সহায়ক কি? ক্লান্তিকর পড়াশোনা একদমই হবে না, শ্রেণীকক্ষে চিৎকার এটাও হবে না, চাপ প্রয়োগ মানে মনোযোগ দেওয়ার জন্য যে চাপ দেওয়া হবে ছাত্রছাত্রীদেরকে সেটাও হবে না। সব থেকে ভালো হবে যে আকর্ষণীয়ভাবে শিক্ষাদান করা। 46 নম্বর প্রশ্ন, আত্মনির্ভরশীলতা মানে কি? আত্মনির্ভরশীলতা মানে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা। 47 নম্বর প্রশ্ন, শিশুর মানসিক স্বাস্থ্য উন্নয়নে স্কুলের ভূমিকা গুরুত্বপূর্ণ। 48 নম্বর প্রশ্ন, মানসিক স্বাস্থ্য রক্ষা করার জন্য উচিত। এখানে দেওয়া আছে যে আবেগ দমন করা এটা হবে না, শাস্তি দেওয়া এটাও হবে না, নিজেকে দোষ দেওয়া এটাও হবে না। তো সব থেকে ভালো হবে কি অনুভব ভাগাভাগি করা। অনুভব ভাগাভাগি করা এই অপশানটা। 46 নম্বর প্রশ্ন, কুডার প্রেফারেন্স ব্ল্যাঙ্ক
ব্যক্তিগত হচ্ছে কি কোডার প্রেফারেন্স ব্ল্যাঙ্ক ব্যক্তিগত বা কোডার্স প্রেফারেন্স ব্ল্যাঙ্ক পার্সোনাল কবে প্রকাশিত হয়? তো এটা হচ্ছে 1948 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 50 নম্বর প্রশ্ন, কোনটি সঠিক? কোডারের অভিক্ষাগুলি হলো, এখানে প্রথম অভিক্ষা দেওয়া আছে কোডার প্রেফারেন্স ব্ল্যাঙ্ক বৃত্তিমূলক, তারপরে দেওয়া আছে কোডার প্রেফারেন্স ব্ল্যাঙ্ক ব্যক্তিগত, আর তৃতীয় অভিক্ষা দেওয়া আছে কোডার প্রেফারেন্স ব্ল্যাঙ্ক পেশাগত। তো 50 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সব কটা, উপরে সব কটা, যে কটা দেওয়া আছে সব কটা, ব্যক্তিগত, বৃত্তিমূলক, ব্যক্তিগত, পেশাগত, এই তিনটি। 51 নম্বর প্রশ্ন, কোডারের সর্বপ্রথম অভিক্ষাটি কবে প্রকাশিত হয়? না, কোডারের সর্বপ্রথম অভিক্ষাটি 1934 সালে প্রকাশিত হয়। 52 নম্বর প্রশ্ন, কোডারের কোন অভিক্ষাটির সঙ্গে স্ট্রং এর ভিআইবি সাদৃশ্য রয়েছে? না, কোডারের প্রেফারেন্স ব্ল্যাঙ্কের ব্ল্যাঙ্ক মানে কোডারের প্রেফারেন্স ব্ল্যাঙ্ক পেশাগত তৃতীয় অভিক্ষার সাথে স্ট্রং এর ভিআইবি সাদৃশ্য রয়েছে। 53 নম্বর প্রশ্ন, কোডারের কোন অভিক্ষাটি মানুষের ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে যে অনুরাগ বর্তমান তা পরিমাপ করার উদ্দেশ্যে গঠন করা হয়েছে? তো 53 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কোডার প্রেফারেন্স ব্ল্যাঙ্ক ব্যক্তিগত, কোডার প্রেফারেন্স ব্ল্যাঙ্ক ব্যক্তিগত। 54 নম্বর প্রশ্ন, আগ্রহের অভিক্ষার সীমাবদ্ধতা কোনটি? তো সীমাবদ্ধতা বলেছে, এখানে কি বলেছে অপশানগুলো দেখি, যে আগ্রহের অভিক্ষায় এমন অনেক বিষয়ে শিক্ষার্থীকে প্রতিক্রিয়া করতে বলা হয় যেগুলি সম্পর্কে তার কোনো ধারণাই নেই বা আংশিক ধারণা আছে। তো এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা। তারপরে দেওয়া আছে প্রত্যেকটি আগ্রহের অভিক্ষা ব্যক্তি নির্ভর, এটাও সীমাবদ্ধতা বা ভুল। আর তারপরে দেওয়া আছে শিক্ষার্থীদের আগ্রহের বিকাশ ঘটে, তাই বিশেষ কোনো শিক্ষাস্তরে তার আগ্রহের যে পরিমাপ পাওয়া যায়, এটা পাওয়া হয়ে গেছে, পাওয়া যায়, তাকে স্থায়ী হিসেবে গ্রহণ করা যায় না। তো এটা একটা সীমাবদ্ধতা। তো 54 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, উপরের সবগুলি। 55 নম্বর প্রশ্ন, টি স্কোরের গড় কত? না, টি স্কোরের গড় হলো 50। 56 নম্বর প্রশ্ন, টি স্কোরের আদর্শ বিচ্যুতি হলো 10। 57 নম্বর প্রশ্ন, টি স্কোরের সুবিধা কি, মানে সুবিধা কোনটি? তো এখানে দেওয়া আছে যে বন্টনটি যদি অস্বাভাবিক হয় তবে প্রাপ্ত স্কোরকে টি স্কোরে পরিবর্তনের মাধ্যমে স্বাভাবিক বন্টনে রূপান্তর করা সম্ভব। তারপরে দেওয়া আছে টি স্কোরের প্রসার খুব বেশি হওয়ায় যে কোনো ধরনের ছাত্রদের পারদর্শিতাকে সহজেই পরিমাপ করা সম্ভব। আর তারপরের অপশান বলেছে যে টি স্কোরের মাধ্যমে প্রাপ্ত স্কোরগুলিকে কই এককে বলেছে, এখানটা একটা মিস্টেক হয়েছে, এককে পরিবর্তন করা যায়, ফলে বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরগুলিকে সঠিকভাবে তুলনা করা সম্ভব। তো টি স্কোরের যে সুবিধা সেটা হচ্ছে এখানে এই যে উপরে সবগুলোই ঠিক, এই অপশান, এই অপশান, এই অপশান, তিনটে অপশানই ঠিক। 58 নম্বর প্রশ্ন, স্ট্যানাইন স্কোর এর স্কেলের বিস্তার কত? না, স্ট্যানাইন স্কোরের স্কেলের বিস্তার হলো 1 থেকে 9 পর্যন্ত। 59 নম্বর প্রশ্ন, স্ট্যানাইন স্কোরের গড় হলো না, স্ট্যানাইন স্কোরের গড় হলো 5। 60 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, স্ট্যানাইন স্কোরের আদর্শ বিচ্যুতি কত? না, স্ট্যানাইন স্কোরের আদর্শ বিচ্যুতি হলো 2। তো আজকের মতো এখানেই শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।